বৃষ্টিতে ভেসে গেল শ্রীলঙ্কার স্বপ্ন। লজার হিলে মুষলধারে বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছে শ্রীলঙ্কা নেপাল ম্যাচ। তাতে সুবিধা হয়েছে বাংলাদেশেরই। আর গ্রুপ ডি থেকে প্রথম দল হিসেবে সুপার 8 নিশ্চিত করেছে সাউথ আফ্রিকা। এদিকে নামিবিয়াকে উড়িয়ে দিয়ে সুপার 8-এ অস্ট্রেলিয়াও। রাতে নিউ ইয়র্কে লড়বে ভারত ও যুক্তরাষ্ট্র। দর্শক, স্বাগত বিশ্বকাপ আপডেটে, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। পুরো আয়োজনের সঙ্গে থাকবো আমি, কানিজ লাবণী। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বে বাংলাদেশের হাতে রয়েছে দুটি ম্যাচ দুটি জিতলে সুপার 8 নিশ্চিত হবে টাইগারদের। আর একটি ম্যাচ জিতলে পড়তে হবে রান রেটের জটিল মারপ্যাচে। দর্শক, রিফাত আঞ্জুমের রিপোর্ট। টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের 2 ম্যাচ শেষে যুক্তরাষ্ট্র থেকে ওয়েস্ট ইন্ডিজে বাংলাদেশ দল। এখানেই গ্রুপ পর্বে বাকি দুটি ম্যাচ খেলবে টাইগাররা। কিন্তু যুক্তরাষ্ট্র থেকে ওয়েস্ট ইন্ডিজে পৌঁছাতে যাত্রাপথে বাংলাদেশকে নানা ঝক্কি ঝামেলা পোহাতে হয়েছে। যাত্রাপথের মতো বিশ্বকাপে সুপার 8-এ পৌঁছাতেও বাংলাদেশকে অনেক ঝামেলা পোহাতে হবে। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ জিতে সুপার 8-এ যাওয়ার দুয়ার খুলেছে বাংলাদেশ। এই ম্যাচটাই বাংলাদেশের জন্য ছিল গুরুত্বপূর্ণ। সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচটা জিততেও হেরে গেছে। ম্যাচটা জিতলে ঝামেলা পোহাতে হতো কম। ডি গ্রুপে বাংলাদেশের হাতে আর ম্যাচ রয়েছে দুটি। সুপার 8-এ যাওয়ার জন্য বাংলাদেশের সহজ সমীকরণ হাতে থাকা দুটি ম্যাচ জিততে হবে। তাহলে আর কারো দিকে তাকাতে হবে না বাংলাদেশের সম্প্রতি ফর্মের বিবেচনায় নেদারল্যান্ডস আর নেপালকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। তবে বাংলাদেশ যদি পরবর্তী ম্যাচ নেদারল্যান্ডসের সঙ্গে জিতে যায় তবে কাজটা আরও সহজ হবে। ম্যাচ জয়ের সাথে রান রেটেও এগিয়ে থাকবে বাংলাদেশ যদি ডাচদের কাছে হেরে যায় তবে মহাবিপদে পড়তে হবে। তখন বাংলাদেশকে শেষ ম্যাচে নেপালকে শুধু হারালেই চলবে না, 17 জুন একই সময়ে নেদারল্যান্ডস ও শ্রীলঙ্কা ম্যাচের ফলের জন্য অপেক্ষা করতে হবে। তবে এত সব যদি কিন্তু না ভাবলেও চলবে। নেদারল্যান্ডসের বিপক্ষে জিতলেই সব সহজ হয়ে যাবে বাংলাদেশের জন্য। রিফাত আঞ্জুম, দেশ টিভি, স্পোর্টস ডেস্ক। বাংলাদেশ সাউথ আফ্রিকার ম্যাচে আম্পায়ারের বাজে সিদ্ধান্ত এবং আইসিসির আইন নিয়ে মুখ খুলেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। সাইমন ডল এলবিডব্লিউর তাৎক্ষণিক সিদ্ধান্তকে সাংঘাতিক ভুল বলে মন্তব্য করেছেন। আর আইসিসিকে প্রয়োজনে আইন পরিবর্তনের কথা বলছেন তামিম ইকবাল। দর্শক, তাওসিফুল হাসানের রিপোর্টে দেখব বিস্তারিত। 17তম ওভারে বার্কম্যানের বল মাহমুদুল্লাহর পায়ে লেগে চলে যায় বাউন্ডারিতে। বলটি উইকেটের বাইরে চলে যাচ্ছিল বলে মনে হলেও প্রোটিয়াদের আবেদনে আম্পায়ার দ্রুতই আঙুল তুলে দেন। পরে রিভিউ নিয়ে বেঁচে যান তিনি। তবে লেগ বাইয়ের 4 রান থেকে বঞ্চিত হয় দল। আর এই 4 রানেই হারে বাংলাদেশ। আইসিসির আইন অনুযায়ী আম্পায়ার আঙুল তোলা মাত্রই বলটি ডেড হয়ে গিয়েছিল। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার সাইমন ডল ম্যাচ শেষে আম্পায়ারের সিদ্ধান্ত ও আইসিসির নিয়মকে নিয়ে তীব্র সমালোচনা করেন। এটি খুব বাজে একটি সিদ্ধান্ত ছিল, একটি সাংঘাতিক ভুল। আম্পায়ার একজন বন্দুকধারীর মতো দ্রুত তার আঙুল তুলে ফেলেন। লেগ বাইয়ের যে রান দেয়া হয়নি, ধরুন সেটা বিশ্বকাপের ফাইনালে হলো, আর একটি দল এরকম বাজে সিদ্ধান্তের জন্য হেরে গেল। নিয়মটি অবশ্যই সংশোধন করা উচিত। নাসাউ কাউন্টি ড্রপ ইন পিচে রান করাটা অনেক কঠিন। গত ম্যাচেই ভারত ও পাকিস্তানের মধ্যে পার্থক্য হয়ে দাঁড়ায় মাত্র 6 রান। সাউথ আফ্রিকাও তাদের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের দেয়া 104 রানের লক্ষ্য তাড়া করতে নেমে রীতিমতো হিমশিম খেয়ে যায়। এরকম পিচে প্রত্যেকটি রান আর আইসিসির এই নিয়ম পরিবর্তন কতটা গুরুত্বপূর্ণ তা নিয়ে কথা বলেছেন টাইগার ক্রিকেটার তামিম ইকবালও। আমার মনে হয় আপনার কাছে যখন সময় আছে আপনি কয়েক সেকেন্ড অপেক্ষা করে দেখতে পারেন বল কোথায় গেল, সেটা কি বাউন্ডারি হলো নাকি হলো না। এরপর আপনি আপনার সিদ্ধান্ত জানান। এই 4 রান বাংলাদেশের ভাগ্য বদলে দিতে পারত। এটা এমন কিছু যেখানে আইসিসি গুরুত্বের সঙ্গে মনোযোগ দিতে পারে, কারণ এটা এমন কিছু নয় যে তাদের বড় ধরনের পরিবর্তন আনতে হবে। তামিমের সঙ্গে একমত প্রকাশ করেন সাউথ আফ্রিকার সাবেক পেসার মরনয় মর্কেল ও সাবেক ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মাঞ্জেরকারও। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, টি-20 বিশ্বকাপ নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন স্পোর্টস বাংলার সম্পাদক এম কায়সার। কায়সার ভাই, আপনাকে স্বাগত দেশ টিভির বিশ্বকাপ ডেটে। ধন্যবাদ আপনাকে। কায়সার ভাই, টি-20 বিশ্বকাপ নিয়ে কথা বলবো। প্রথমেই বাংলাদেশের ব্যাপারে একটু কথা বলতে চাই। বাংলাদেশের সুপার 8-এ যাওয়ার যে সমীকরণটা, যদি একদম দর্শক সংযুক্তি বিচ্ছিন্ন হয়েছে, আমরা কায়সার ভাইয়ের সাথে আবার পরবর্তীতে যুক্ত হয়ে আপনাদেরকে কায়সার ভাইয়ের সাথে আমাদের বিশ্লেষণে আবার যুক্ত করব। সাকিবের আর টি-20 বিশ্বকাপ খেলা উচিত নয়।
তার বোঝা উচিত সে দলের জন্য কোনো অবদান রাখতে পারছেন না। সাউথ আফ্রিকার বিপক্ষে হতাশাজনক পারফরমেন্সের পর সাকিবকে নিয়ে এমন বেফাঁস মন্তব্য করেন ভারতের সাবেক ক্রিকেটার বীরেন্দর সেহবাগ। বিস্তারিত তৌসিফুল হাসানের রিপোর্টে। 2022 বিশ্বকাপে 5 ইনিংসে সাকিবের সংগ্রহ ছিল মাত্র 44 রান। 2021 বিশ্বকাপেও তার পারফরমেন্স ছিল নড়বড়ে। 6 ইনিংসে ব্যাট থেকে আসে 131 রান। অলরাউন্ডার সাকিবের পারফরমেন্স যেন তলানির দিকে। এই বিশ্বকাপে এখনও পাননি উইকেটের দেখা, আর ব্যাটিংয়েও আলো ছড়াতে ব্যর্থ। সাকিবের এমন হতাশাজনক পারফরমেন্সের পর তার ক্যারিয়ারের শেষ দেখে ফেলেছেন বীরেন্দর সেহবাগ। অনেক আগেই তার অবসর নেয়ার সময় হয়েছে। আপনি এত সিনিয়র ক্রিকেটার, নিজে অধিনায়ক ছিলেন, আপনি নিজে কোনো অবদান রাখতে পারছেন না দলের হয়ে। এটা তো আপনার নিজেরই বোঝা উচিত। আপনার নিজেরই বলা উচিত, আমি এই সংস্করণ থেকে অবসর নিচ্ছি। সেহবাগের মতে নির্বাচকদের এখনই সিদ্ধান্ত নিতে হবে, কেননা তরুণরা সুযোগ পেলে অভিজ্ঞতা দিয়ে সামনে অবদান রাখতে পারবে। অভিজ্ঞ খেলোয়াড়কে নিয়ে আসা হয় কারণ তিনি পরিস্থিতি সামাল দিতে পারেন, দলের পরিবেশ বোঝাপড়া ঠিক রাখবেন, অভিজ্ঞতা দিয়ে রান করবেন, উইকেট নেবেন এবং ডট বল দেবেন। সাকিব তো এসব কিছুই করতে পারছেন না। আমার মনে হয় না এই বিশ্বকাপের পর তার এই ফরম্যাটে খেলা উচিত। অথচ বিরল এক রেকর্ড নিয়ে বিশ্বকাপ শুরু করেন সাকিব। রোহিত শর্মার মতো টানা 9টি বিশ্বকাপ খেলা সাকিব রাঙাতে পারতেন এবারের বিশ্বকাপ, কিন্তু নিজেকে হারিয়ে যেন খুঁজছেন বিশ্বসেরা অলরাউন্ডার। মোহাম্মদ তৌসিফুল হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, টি-20 বিশ্বকাপ নিয়ে কথা বলতে আমাদের সাথে যুক্ত হবেন স্পোর্টস বাংলার সম্পাদক এম কায়সার। কায়সার ভাই, আপনাকে দেশ টিভির বিশ্বকাপ আপডেটে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। কায়সার ভাই, টি-20 বিশ্বকাপ নিয়ে কথা বলবো। বাংলাদেশকে নিয়ে একটু প্রথমে কথা বলতে চাই। বাংলাদেশের সুপার 8-এ ওঠার কিন্তু একদম সহজ সমীকরণ যদি বলি যে পরের দুটো ম্যাচে জিততে হবে, কিন্তু যদি হেরে যায় তাহলে একটু মার প্যাচে হয়তো সমীকরণে পড়তে হবে। আপনার কাছ থেকে একটু জানতে চাই যে এই ব্যাপারটা আসলে বাংলাদেশের জন্য কতটুকু কঠিন হবে, নাকি খুব সহজেই আসলে নেদারল্যান্ডস এবং নেপালের সাথে জিততে পারে? কি মনে হয় ভাই আপনার? দেখুন, বাংলাদেশ এখন পুরো গ্রুপের যে পয়েন্টের সমীকরণ যাতে দাঁড়িয়েছে, তাতে বাংলাদেশ এখন পরের যে দুটি ম্যাচ রয়েছে সেই দুটি ম্যাচের একটি ম্যাচ জিতলে কিন্তু নিশ্চিতভাবে পরের রাউন্ডের জন্য কোয়ালিফাইড করবে। কারণ শ্রীলঙ্কার জন্য বড় সমস্যার কারণ গিয়েছে নেপালের সঙ্গে যে বৃষ্টিতে ম্যাচটি বাতিল হয়েছে। তারা 3টি ম্যাচ খেলেছে, মাত্র একটি পয়েন্ট এখন পর্যন্ত পেয়েছে। সেই হিসাবে আপনি যদি সেই সমীকরণটা যদি হিসাব করেন, তাহলে নেদারল্যান্ডস এবং নেপাল এই দু দলের বিরুদ্ধে যে কোনো একটা ম্যাচ যদি বাংলাদেশ জেতে, তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশ দল সুপার 8-এ কোয়ালিফাইড করবে। তবে আমি একটা ম্যাচ কেন জিতবো? যদি আমার সুযোগ থাকে তাহলে তো অবশ্যই আমি, যদি বৃষ্টি না হয় তাহলে অবশ্যই আমি কিন্তু দুটো ম্যাচ জেতার জন্যই মাঠে নামবো। এবং বাংলাদেশ এই বিশ্বকাপে খেলার আগে যে পরিকল্পনা করেছিল যে 3টি দলকে হারাবে, সেই 3টি দলকে হারানোর যে টার্গেট করেছিল, সেই 3টি দলের মধ্যে শ্রীলঙ্কা অন্যতম একটি দল, যে কাজটি বাংলাদেশ অলরেডি করে ফেলেছে, শ্রীলঙ্কাকে হারিয়েছে। এবং পরের যে দুটি ম্যাচ, সেই দুটি ম্যাচে এখন পর্যন্ত নেপাল এবং নেদারল্যান্ডস বাংলাদেশ দলের প্রতিপক্ষ। আপনি যদি শক্তিমত্তা, পারফরমেন্স এবং সাম্প্রতিক আপনার সামর্থ্য এবং অভিজ্ঞতা সবকিছু যদি বিচার বিবেচনা করতে বলেন, তাহলে আমি নিশ্চিত যে এই দুটো ম্যাচে বাংলাদেশ দল ফেভারিট হিসেবেই নামবে। তবে এখন এই বিশ্বকাপে যা মানে ট্রেন্ড দেখা যাচ্ছে, তাতে ফেভারিট হলেই যে আপনি ম্যাচ জিতবেন তা কিন্তু না। আপনাকে ইভেন্টটাতে ভালো পারফর্ম করতে হবে, পারফরমেন্স দেখাতে হবে। তো আমি আশা করছি যে বাংলাদেশ দল পরের যে দুটো ম্যাচ রয়েছে, নেদারল্যান্ডস এবং নেপাল, এই দুটো ম্যাচে জিতে সুপার 8-এ নিশ্চিতভাবে কোয়ালিফাইড করবে। তবে সবার আগে নেদারল্যান্ডস এর বিরুদ্ধে যে ম্যাচটা আমাদের 13 জুন, সেই ম্যাচটা আমাদেরকে জিততে হবে। সেই ম্যাচটা জিতলে আপনি নিশ্চিত থাকতে পারেন যে বাংলাদেশ দল এই গ্রুপ ডি থেকে দক্ষিণ আফ্রিকার পর দ্বিতীয় দল হিসাবে আপনার সুপার 8 কনফার্ম করবে। কায়সার ভাই, আপনার কথার রেশ ধরেই যদি একটু বলি, সুপার 8-এর কনফার্মেশনে যে ব্যাপারটা বলেন, নেদারল্যান্ডসের সাথে ম্যাচ নিয়ে একটু আসি। নেদারল্যান্ডসের বিপক্ষে কাজটা অনেক বেশি সহজও হয়তো হবে না, কারণ নেদারল্যান্ডসে কিন্তু বেশ ভালো কিছু ক্রিকেটার এবার দেখা যাচ্ছে। এবং সবচেয়ে বড় কথা, আপনি যেটা বলছিলেন যে এবার ওয়ার্ল্ড কাপে ফেভারিট টিম বলে কিছু নেই, সবাই একদম আনপ্রেডিক্টেবল একটা খেলার মধ্য দিয়ে যাচ্ছে। আপনার কি মনে হয়, কি মতামত ভাই? না, সেটাই আর কি। আপনি দেখবেন যে বিশ্বকাপ শুরু হওয়ার আগে অনেক ক্রিকেট বিশ্লেষক বলেছিলেন যে তারা সেমিফাইনালে দেখছেন পাকিস্তানকে, তারা সেমিফাইনালে দেখছেন নিউজিল্যান্ডকে। কিন্তু পাকিস্তান এবং নিউজিল্যান্ড এখন পর্যন্ত সুপার 8-এ ওঠার পথেই তাদের কিন্তু অনিশ্চিত অবস্থায় রয়েছে। দু দলের সামনে কিন্তু বড় ধরনের বিপদ ঝুলছে যে তারা গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে নিতে পারে। সেই অর্থে বলা যেতে পারে যে বাংলাদেশ দল নেদারল্যান্ডস কেন, নেপাল কেন, আপনি যে কোনো দলের বিরুদ্ধে কিন্তু আপনি যখন টি-20 খেলতে নামবেন, সেখানে কিন্তু টি-20 একটা বিশ্বকাপের ম্যাচ, স্পেন ম্যাচটা শেষ হয়ে যায়। আপনি ম্যাচের পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ লম্বা সময় ধরে না করতে পারেন, তাহলে দেখবেন যে ম্যাচ হেরে যাবেন। এই কারণে আমরা দেখছি যে যুক্তরাষ্ট্রের মতো দল পাকিস্তানকে হারিয়ে দিয়েছে।
আর আরো কয়েকটি বড় ধরনের আপসেটের ঘটনা ঘটেছে। সবকিছু মিলে আমার কাছে মনে হচ্ছে যে নেদারল্যান্ডসের বিরুদ্ধে এই ম্যাচে বাংলাদেশকে প্রপার ক্রিকেট খেলতে হবে, কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না এবং নিজের শক্তিমত্তাটাকে ভালোভাবে জাহির করতে হবে বা দেখাতে হবে। যখনই ম্যাচে একটু এগিয়ে থাকবে বাংলাদেশ, সেই এগিয়ে থাকার কাজটুকু আরো বাড়িয়ে নিতে হবে, কোনো পরিস্থিতিতে ম্যাচে নেদারল্যান্ডস ফিরে আসতে না পারে। ম্যাচের নিয়ন্ত্রণটা বেশিরভাগ সময় নিজেদের কাছে রাখতে হবে। আর নেদারল্যান্ডস বাংলাদেশ দলের জন্য যে মোটেও সহজ কোনো প্রতিপক্ষ না, সেটার জন্য বড় কোনো উদাহরণের দরকার নেই। একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, গত বিশ্বকাপে ভারতের মাটিতে যে আপনার 50 ওভারের বিশ্বকাপ হয়েছিল, সেখানে কিন্তু নেদারল্যান্ডসের কাছে বাংলাদেশ হেরেছিল। সো সবকিছু মিলে আমার কাছে মনে হয় যে নেদারল্যান্ডস মানে কোনো অর্থে কিন্তু আপনার সহজ কোনো প্রতিপক্ষ না, এবং নেদারল্যান্ডস এর বিরুদ্ধে কিন্তু আপনার বাংলাদেশকে তাদের সর্বোচ্চ শক্তি নিয়েই খেলতে হবে। এবং এই ম্যাচ জিতলে আপনি যেহেতু সুপার 8 আপনার জন্য কনফার্ম হয়ে যাবে, সেই ক্ষেত্রে আমার মনে হয় যে বাংলাদেশ দল তাদের সেই শক্তিমত্তাটি দেখাবে। তবে সবার আগে যে কাজটুকু করতে হবে সেটা হলো যে প্রথম 2 ম্যাচে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যার কথা যদি আপনি বলতে বলেন, তাহলে আমি বলবো যে টপ অর্ডার ব্যাটিংটা বাংলাদেশ দলের ভালো হয়নি। এই ম্যাচে অন্তত সেই সমস্যা থেকে যদি বাংলাদেশ বেরিয়ে আসতে পারে, টপ অর্ডারের 3 থেকে 4 জন ব্যাটার যদি ভালো রান করতে পারেন, তাহলে দেখবেন যে পুরো দলের মধ্যে এক ধরনের আপনার আত্মবিশ্বাস চলে আসবে এবং বাংলাদেশ দল এই ম্যাচটাকে এই ম্যাচ থেকেই সেই হারানো আত্মবিশ্বাসটুকু ফিরে পাবে। কায়সার ভাই, টপ অর্ডারের ব্যাটসম্যানদের কথা যেহেতু আসলো, আমি একটু লাস্ট ম্যাচের ব্যাপারে আসতে চাই যে সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ মাত্র 4 রানে হেরে গিয়েছিল, এবং এর পেছনেও আসলে টপ অর্ডারের ব্যাটারদের ব্যর্থতাকে ধরা হচ্ছে। এবং এই বিষয়টা নিয়ে আসলে বাংলাদেশ টিমের কি কাজ করা উচিত, এই প্রশ্নটি থাকবে আপনার কাছে। এবং আরেকটি প্রশ্ন আমি এখানে যুক্ত করতে চাচ্ছি যে বাংলাদেশ টিমে স্টারডম প্লেয়ারের বাইরে আমরা কিছু চিন্তাই করতে পারছি না। আমরা পুরো টিম সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, তামিম ইকবাল এদের উপরে ভর করে মনে হচ্ছে যে আমাদের ম্যাচগুলো চলতো। হু ইজ নেক্সট সাকিব আল হাসান? কেউ তো তৈরি হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কি ব্যবস্থা নেওয়া উচিত? প্রথম বিষয়টা হলো যে টপ অর্ডার ব্যাটারদের কাজটুকু কিন্তু তাদের নিজের যে সমস্যায় তারা রয়েছেন, অর্থাৎ রানে পারছেন না, সেই সমস্যাটুকু কিন্তু তাদেরকেই দূর করতে হবে। আপনি প্র্যাকটিসে হয়তো কোচ আপনাকে অনেক কিছু শিখিয়ে দিবেন বা অনেক কিছু আপনার লুপহোলস গুলো দেখিয়ে দিবেন, একটু ফাইন টিউন করে দিতে পারেন। সাপোর্টিং স্টাফ যারা রয়েছে তাও হয়তো আপনাকে টেকনিক্যালি আপনি কোন জায়গায় সমস্যাটা রয়েছেন সেটা হয়তো দেখিয়ে দিতে পারেন, কিন্তু মাঠে যখন 22 গজে আপনি খেলতে যাবেন, পারফরমেন্স কিন্তু আপনাকে করতে হবে। তখন কিন্তু সেখানে আপনাকে কেউ শিখিয়ে দিবে না, অথবা আপনি পিছন দিকে তাকিয়ে হয়তো বলতে পারবেন না যে আমি এই শটটা কিভাবে খেলবো। তখন এই ন্যানো সেকেন্ড আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। সে কারণে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা হলো যে ম্যাচ পরিস্থিতি অনুযায়ী কেমন ব্যাটিং করা উচিত সেটা করতে হবে এক, এবং আপনাকে নিজের সেরাটুকু পারফর্ম করে আসতে হবে। অর্থাৎ সেই পরিস্থিতিতে আমাকে কেমন ব্যাটিং করতে হবে, টেম্পারমেন্ট আমাকে ঠিক রাখতে হবে, ভুল শটস খেলা যাবে না, এবং ম্যাচের গতি পরিস্থিতি অনুযায়ী নিজেকে মানিয়ে নিতে হবে। এবং সবচেয়ে বড় বিষয়টা হলো যে বলতে হবে যে আমাকে দল জেতাতে হবে, দলকে জেতাতে হবে, এটা দলকে জেতানোটাই আমার কাজ। সো আমার কাছে মনে হচ্ছে যে ক্রিকেটাররা যদি এই মানসিক দৃঢ়তা দেখাতে পারেন, তাহলে যে টপ অর্ডার ব্যাটিং এর জন্য বাংলাদেশ দল বারবার সমস্যায় পড়ছে, সেই টপ অর্ডার ব্যাটারদের কাছ থেকে আমরা হয়তো রান পাবো। এই টপ অর্ডার ব্যাটাররা কিন্তু আমাদেরকে অনেক ম্যাচ জিতিয়েছেন, অনেক অভিজ্ঞ তারা রয়েছেন। অনভিজ্ঞ তারা তা কিন্তু না, এই ধরনের পরিস্থিতিতে তারা পড়েছেন এবং পরিস্থিতি থেকে বেরিয়ে আসতেও তারা পেরেছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে টপ অর্ডার ব্যাটারদের এই ম্যাচ থেকেই আপনার ভালো রানে ফেরার একটা ভালো সুযোগ হতে পারে। আর আপনি যে কথাটি বললেন যে বাংলাদেশ দলের যে 11 জন খেলোয়াড় রয়েছেন, সেখানে শুধুমাত্র 3 থেকে 4 জন খেলোয়াড়ের উপরেই আমরা অনেক বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়েছি। দেখুন, আপনি যখনই 2 থেকে 3 জন খেলোয়াড়ের উপর বেশি মাত্রায় নির্ভরশীল হয়ে পড়বেন, তখন কিন্তু আপনি সাডেনলি একটা দুটো ম্যাচ জিততে পারবেন, আপনি কিন্তু একটা টুর্নামেন্টের অনেক দূর সামনে বাড়তে পারবেন না, অর্থাৎ চ্যাম্পিয়নশিপ আপনি নিতে পারবেন না। সো আপনাকে চ্যাম্পিয়ন দল হতে হলে অবশ্যই কিন্তু 1-2 জন খেলোয়াড়ের উপর নির্ভর করে কখনোই কিন্তু সামনে বাড়তে পারবেন না। এই 11 জনের মধ্যে অন্তত 5 থেকে 6 জন খেলোয়াড়কে আপনার ধারাবাহিক ভাবে পারফর্ম করতে হবে। সেটা যদি আপনি করতে পারেন, তাহলে যে কোনো বিশ্বকাপে বা যে কোনো টুর্নামেন্টে আপনি দেখবেন যে সামনে এগিয়ে চলার পথটুকু আপনার ক্লিন হয়ে রয়েছে বা পরিষ্কার হয়ে থাকবে। সো আমি আশা করছি যে বাংলাদেশ দলের যেসব ব্যাটাররা বা যেসব বোলারদের নিয়ে কোনো অভিযোগ নেই এখন পর্যন্ত এই বিশ্বকাপে, বোলাররা এক্সেলেন্ট পারফর্ম করেছেন, শুধুমাত্র সাকিব আল হাসান ছাড়া বাদ বাকি সবাই কিন্তু বেশ ভালো বোলিং করেছেন বোলাররা, যারা একাদশের সুযোগটা পেয়েছেন। সো আমার কাছে মনে হচ্ছে যে ব্যাটাররা রানে নেই বা যাদেরকে আপনি ব্যাটিং করাটাই যাদের জন্য মূল কাজ, যারা প্রপার ব্যাটার, যারা আপনি দলে খেলছেন শুধুমাত্র ব্যাটিং ব্যাটসম্যান এই ট্যাগ নিয়ে, তাদেরকে খুব দ্রুত রানে ফিরতে হবে এবং তাদেরকে পারফরমেন্সে ফিরতে হবে। এবং সেই ফেরাটা যদি হয় নেদারল্যান্ডসের বিরুদ্ধে, তাহলে আই উইল বি দ্য মোস্ট হ্যাপিয়েস্ট ম্যান। কায়সার ভাই, আপনার সুর ধরেই বলবো যে আমরাও হয়তো হ্যাপি হব যদি বাংলাদেশ টিম আবারও সেই খেলার রেস ধরে আনতে পারে। কায়সার ভাই, আমি একটু এবার লাস্ট ম্যাচে আম্পায়ারিং বিষয়টা নিয়ে অনেক কথাবার্তা চলছে। ইনফ্যাক্ট আমাদের প্লেয়ার তাহিদ হৃদয় তিনিও প্রেস কনফারেন্সে এসে তার ক্ষোভ ঝেড়েছেন।
গত ম্যাচে আসলে দেখা গেল যে আম্পায়ার যিনি ছিল তিনি বোধহয় আউট দেওয়ার জন্য একদম মুখিয়ে ছিলেন, বিষয়টা এমন ছিল। আইসিসির আইনে আসলে এই বিষয়টাকে কিভাবে ব্যাখ্যা করবেন বা কি মতামত আপনার? না, আরো অনেকের মতো আমিও একটু অবাক হয়েছিলাম। কারণটা হলো যে আপনি মাহমুদুল্লাহ রিয়াদের প্যাডে যে সময় বলটা লেগেছিল, সাধারণত এলডব্লিউ সিদ্ধান্ত দিতে হলে আম্পায়ার একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন, কারণ এটা এমন না যে আপনাকে 1 সেকেন্ডের মধ্যে বা 1 ন্যানো সেকেন্ডের মধ্যে সিদ্ধান্তটুকু দিতে হবে। আপনি একটু চিন্তা করবেন যে বলটা আপনার কোথায় পিচ হয়েছে, বলটা আপনার উইকেটের লাগছে কিনা, অথবা ব্যাটারের যে ইম্প্যাক্টটা সেই ইম্প্যাক্টটা ঠিক ছিল কিনা, সবকিছু কিন্তু আপনার আম্পায়ার একটু সিদ্ধান্ত নিয়ে তারপর আঙ্গুলটুকু তুলেন। কিন্তু এই আম্পায়ার খুব দ্রুত আঙ্গুলটুকু তুলেছেন, অর্থাৎ দেখে মনে হচ্ছে যেন প্যাডে বল লাগার জন্য অপেক্ষায় তিনি ছিলেন, এবং তিনি প্যাডের বল লাগার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি আঙ্গুল তুলে দিয়েছেন। অথচ আমরা টিভির সামনে যারা সেটে বসে খেলা, টিভি সেটের সামনে বসে যারা খেলা দেখছিলাম, তারা কিন্তু দেখতে পেয়েছিলাম যে পরিষ্কার এটা লেগ স্ট্যাম্প বলটা মিস করছে, এবং মাহমুদুল্লাহ রিয়াদ নিজেও কিন্তু একটু অবাক হয়েছিলেন যে এই বলে কেন আম্পায়ার এলবিডব্লিউর জন্য আঙ্গুল তুলে দিবেন। তারপরও তিনি কিন্তু এই কারণে মাহমুদুল্লাহ রিয়াদ জানতেন যে তিনি এলবিডব্লিউ না, এই কারণে তিনি সঙ্গে সঙ্গে স্ট্রাইক নন স্ট্রাইকে যে ব্যাটার ছিলেন তার কাছ থেকে কিন্তু পরামর্শ না করে তিনি জাস্ট রিভিউটা নিয়েছিলেন, এবং রিভিউতে পরে কিন্তু আপনার ওই তার সিদ্ধান্তটা পাল্টাতে বাধ্য হয়েছেন আম্পায়ার। কিন্তু এরই মধ্যে যেটি হয়েছে যে তার পায়ে বলটা লেগে লেগ বাই হয়ে 4 রান হয়ে গিয়েছে। কিন্তু নিয়মটা হলো যে আম্পায়ার যখনই আপনি কোনো সিদ্ধান্ত দিয়ে দেবেন, আউটের সিদ্ধান্ত দিয়ে দেবেন, তখনই কিন্তু সেই বলটা ডেড বল হিসেবে কাউন্ট হবে। সেই বল থেকে কিন্তু আপনি কোনো রান হবে না, সেই বল থেকে কোনো রান আউটও হবে না। কারণটা হলো যে বল অলরেডি ডেড। আমি মনে করি যে এই বিষয়টা একটা ভালো বিতর্ক তুলেছে, এবং আইসিসির প্রায় প্রত্যেক বছর আইসিসির যে আপনার টেকনিক্যাল কমিটি রয়েছে, এমসিসিতে যে টেকনিক্যাল ক্রিকেট কমিটি রয়েছে, তারা অনেকবার কিন্তু আপনার ক্রিকেটের কিছু আইন বদল করে। এই আইন বদল করারও সময়টুকু কিন্তু এখন চলে এসেছে, কারণ এভাবে যখনই আপনি একজন ব্যাটারকে আউট দিবেন এবং তিনি পরে যখন নট আউট হিসাবে কাউন্ট হবেন, কিন্তু তার সেই বল থেকে 4 আপনার লেগ বাই যখন আসবে সেটা কাউন্ট হবে না, এতে আমি মনে করি যে সংশ্লিষ্ট ব্যাটার বা দল কিন্তু আপনার বঞ্চিত হবে। তো ক্রিকেট কিন্তু আপনার একটা ভারসাম্যের খেলা, এখানে ব্যাটার বলার দু দলকেই আপনি এমন সিদ্ধান্ত নেবেন যাতে কোনো এক পক্ষে সিদ্ধান্ত না যায়। তো এই সিদ্ধান্তটা আমার মনে হয় যে যেহেতু অনেক সাবেক ক্রিকেটাররা এবং ধারাভাষ্যকাররা এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন তুলেছেন, আইসিসির কাছে এমসিসির কাছে নিশ্চিতভাবে কিন্তু এই বিষয়টা একটা অ্যাকনলেজড হবে, এবং এই বিষয়টা নিয়ে তারা নতুন করে হয়তো চিন্তা ভাবনা করবে, এবং এই আইনে যদি পরিবর্তন আসতে পারে তাহলে আমার মনে হয় যে ক্রিকেটের জন্য সেটা ভালো হবে। সবচেয়ে বড় বিষয়টা হলো যে সেই বলটা যদি আপনি ডেড বল ঘোষণা করা হলো, কিন্তু সেই বলে যদি আপনি আউট না হয়, অর্থাৎ আম্পায়ারের সিদ্ধান্তটা আবার মানে বদল করতে যদি আম্পায়ার বাধ্য হন, তাহলে সেই বলটাকে আপনার রিবল হিসেবে কাউন্ট করা যেতে পারে, অর্থাৎ সেই বলে কোনো রান হবে না, সেই বলে কোনো আউট হবে না, সেই বলটা আবার নতুন করে করতে হবে। তাহলে আপনি দেখবেন যে ব্যাটিং দলটা একটু আপনি বঞ্চিত হবে না, বা ব্যাটিং দলটাকে মানে আগের আইন অনুযায়ী ব্যাটিং দলটা যেভাবে বঞ্চিত হতো সেভাবে বঞ্চনার শিকারটুকু তারা হবে না। তারপর আমি মনে করি যে বাংলাদেশ দল যে 4 রানে হেরেছে, সেই 4 রানে হারার জন্য শুধুমাত্র সেই কারণটাই কিন্তু দায়ী না। বাংলাদেশ দল আপনি 6 বলে 11 রান দরকার, ইউ নিড জাস্ট 2 গুড হিট টু উইন দ্য ম্যাচ, আপনি 2টো গুড হিট কেন করতে পারবেন না, সেটাও কিন্তু একটা বড় বিষয়। তার চেয়ে বড় বিষয়টা হলো যে আপনি জুসি 2টা ফুল টস পেয়েছিলেন, সেই ফুল টস 2টো কাজে লাগাতে পারেন। তো আমার মনে হয় যে এই ম্যাচে বাংলাদেশ হেরেছে, সেখানে অন্য অজুহাত না খুঁজে ক্রিকেটীয় অজুহাত খুঁজলে বা ক্রিকেটীয় কারণটা খুঁজলে বাংলাদেশ দলের জন্য সামনের সময়টুকুতে এ ধরনের সমস্যায় পড়লে সেখান থেকে বেরিয়ে আসতে পারবে। কায়সার ভাই, তারপর আমরা আসলে আশায় বুক বাঁধি, হয়তো আমরা চিন্তা করি যে মাহমুদুল্লাহর ওই উইকেটটা না পড়লে হয়তো সাউথ আফ্রিকার সাথে আমরা জিতেও যেতে পারতাম। অন্য প্রসঙ্গে একটু যেতে চাচ্ছি, সাকিব আল হাসানের বিষয়ে আসতে চাচ্ছি। সাকিব আল হাসানকে নিয়ে প্রচুর কন্ট্রোভার্সি হচ্ছে, বিশ্ব সেরা অনেক প্লেয়ার তাকে নিয়ে কথা বলছে। বীরেন্দর সেহবাগের কথা যদি বলি, তিনি অলরেডি সাকিবকে নিয়ে একটা কমেন্ট করে ফেলেছেন যে সাকিবের আসলে রিটায়ারমেন্টের টাইম হয়ে গেল কিনা, তার এটা নিয়ে অ্যাশেন্ট ফিল করা উচিত। আপনি কি বলতে চান, সাকিবের টাইম কি আসলে ফুরিয়ে আসলো? না, প্রথম কথাটা হলো যে সাকিব কখন অবসর নেবেন সেটা কিন্তু সাকিবের বিবেচনার বিষয়, এবং সেটা ক্রিকেট বোর্ড তাকে কিন্তু তার সাথে কিন্তু আলোচনা করবে। সেখানে বীরেন্দর সেহবাগ কি বললেন, আই ডোন্ট কাউন্ট ইট। আমি এটা মনেই করি না যে বীরেন্দর সেহবাগ এই বিষয়, সাকিবের এই বিষয়ে বীরেন্দর সেহবাগ সিদ্ধান্ত দেওয়ার রাখেন বা মালিক। তিনি হয়তো কথার কথা বলেছেন, এটা তিনি বলতেই পারেন একজন এক্সপার্ট হিসাবে বা একজন সাবেক ক্রিকেটার হিসেবে বা একজন কমেন্টেটর হিসেবে তার মন্তব্যটা করতে পারেন, কিন্তু তিনি সিদ্ধান্ত তো দিতে পারেন না। তিনি হয়তো পরামর্শটুকু দিয়েছেন, কিন্তু তিনি সিদ্ধান্তটুকু দিতে পারেন না। সাকিব কখন অবসর নেবেন সেটা কিন্তু সাকিবের নিজস্ব ব্যাপার। আর সাকিব তার অবসর প্রসঙ্গে কিন্তু বিশ্বকাপের মাঝখানে বা বিশ্বকাপ শুরু হওয়ার আগে কিন্তু তিনি বলে দিয়েছেন যে তিনি আরেকটি বিশ্বকাপ খেলতে চান। এখানেই কিন্তু ক্লিয়ার যে তিনি কি করতে চান। বিষয়টা হলো যে সাকিবের ফর্ম, সেটা নিয়ে আপনি হয়তো প্রশ্ন তুলতে পারেন। দেখুন, এই ফর্মটা কিন্তু এখন পর্যন্ত এই বিশ্বকাপে অনেকের বাজে ফর্ম রয়েছে, শুধু সাকিবের কেন, আপনি অন্যান্য অনেকের বাজে ফর্ম রয়েছে। তবে
এই ফর্ম থেকে ফিরে আসে যখনই আপনি একজন ভালো ক্রিকেটার লম্বা 2-3টে ম্যাচে যদি ভালো পারফর্ম না করেন এবং বাজেভাবে বা দৃষ্টিকটুভাবে আউট হন, রান না পান, পারফর্ম করতে না পারেন, উইকেট না পান, তখন কিন্তু তাকে ঘিরে এক ধরনের প্রশ্নটুকু আসেই। কেন আসে? কারণ তিনি কিন্তু দলের মূল খেলোয়াড়, তিনি দলের আইকনিক খেলোয়াড়। তার উপরে কিন্তু আপনার দল অনেক ভালোভাবে নির্ভর করে। কিন্তু আমার মনে হয় এটা একটু কেটে গিয়েছিল, কারণ এই নেটওয়ার্কে একটু সমস্যা ছিল। এখন কি আপনি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি কায়সার ভাই প্লিজ কন্টিনিউ, শুনতে পাচ্ছি আমরা। হ্যাঁ, যেটি বললাম যে সাকিব আল হাসান যেহেতু আপনি গত দুটো ম্যাচে ভালো পারফর্ম করতে পারেননি, ব্যাটে বলে রান তার আসেনি এবং তিনি বোলিংটাও তেমন ভাবে নিজেকে জমিয়ে দিতে পারেননি, এই কারণে একটু সমালোচনা হচ্ছে। তবে মনে রাখতে হবে যে তিনি কিন্তু আপনি কিছুদিন আগেও নাম্বার 1 অলরাউন্ডার হিসেবে কিন্তু আইসিসি র্যাঙ্কিং এ ছিলেন এই বিশ্বকাপ শুরু হওয়ার আগেই। সো তাকে ফর্মে ফিরে আসাটা তার জন্য খুব একটা মানে বড় কোনো বিষয় হবে না। বাংলাদেশ পরবর্তী যে ম্যাচটা, এই ম্যাচেই কিন্তু আপনি সাকিব আল হাসান যদি ফর্মে ফিরে আসতে পারেন এবং নিজেকে আরেকবার নতুন করে প্রমাণ করার কোনো কিছু নেই। সাকিব আল হাসান অনেক লম্বা সময় ধরে নিজেকে প্রমাণ করেছেন, প্রমাণ করার কোনো কিছু নেই। সেই অর্থে আমি বলবো যে সাকিব আল হাসান খুব সম্ভবত নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচেই সব প্রশ্নের জবাব দিয়ে দিবেন। উই আর অলসো হোপিং যে সাকিব আল হাসান হয়তো আবার ফর্মে ব্যাক করবে। কায়সার ভাই, আর একটু সাকিবের ব্যাপারেই জানতে চাচ্ছি যে অন দ্য ফিল্ড এবং অফ দ্য ফিল্ড সাকিবের বডি ল্যাঙ্গুয়েজে অনেক চেঞ্জ দেখা যাচ্ছে। তিনি প্রেস কনফারেন্সে অনেক অ্যাগ্রেসিভ উত্তর দিচ্ছেন আসলে সাংবাদিকদের সাথে। পূর্ণ মনোযোগ কি আসলে ক্রিকেটে রয়েছে? সে সাথে আমি আরেকটু অ্যাড করতে চাই, বিভিন্ন বিজ্ঞাপনে তাকে অনেক বেশি দেখা যাচ্ছে। নেগেটিভ একটা এফেক্ট পড়ছে কি তার খেলাতে, কি বলতে চান? প্রথম প্রশ্ন হলো যে তিনি তো এখন বিশ্বকাপ খেলতে গিয়েছেন, সেখানে তো আর বিজ্ঞাপন করছেন না। এখন কিন্তু তার ফোকাসটা পুরোপুরি বিশ্বকাপের দিকে। আর তার চেয়েও বড় বিষয়টা হলো যে দিস ইজ নট দ্য ফার্স্ট ওয়ার্ল্ড কাপ সাকিব হ্যাজ বিন প্লেড। সাকিব কিন্তু এটা প্রথম বিশ্বকাপের মতো খেলছেন না। তিনি জানেন যে বিশ্বকাপে অনেক বড় আসর, এখানে তাকে কি করতে হবে। তিনি এই টি-20 বিশ্বকাপের 2007 সাল থেকে বাংলাদেশ যখন প্রথম বিশ্বকাপে খেলেছিল তখন থেকে খেলে আসছেন। সো লম্বা সময় ধরে তিনি 17-18 বছর ক্যারিয়ার হয়ে গিয়েছে। তিনি জানেন যে তাকে কি করতে হবে। কিন্তু প্রবলেমটা হলো যে এই ধরনের অফ ফর্ম প্রায় অনেক ক্রিকেটারের যায়। আমি কারো পক্ষে বলছি না বা কোনো অজুহাত দাঁড় করাচ্ছি না বা কাউকে ডিফেন্ড করছি না, আমি জাস্ট পরিস্থিতির ব্যাখ্যাটুকু করছি। আপনি দেখবেন যে সাকিব আল হাসান লম্বা সময় ধরে বাংলাদেশ দলকে সার্ভিস দিয়ে গিয়েছেন, পারফর্ম করেছেন, কোনো সময় হয়তো পারফর্ম করতে পারেননি, কিন্তু তাই বলে আপনি এখনই তাকে ঘিরে আপনি চরম সমালোচনা করার সময় আমি মনে করি না এসেছে। তারপরেও তাও আবার এই বিশ্বকাপের মাত্র 2টো ম্যাচ পরে আপনি বিশ্বকাপ খেলতে গিয়েছেন, পুরো বিশ্বকাপটা খেলে আসেন তিনি। তারপর হয়তো আপনি তার সম্পর্কে বা তার বিরুদ্ধে যদি আপনার কোনো ক্রিকেট বোর্ড যদি একটা সিদ্ধান্ত নিতে চায় অথবা ক্রিকেট বোর্ড যদি টি-20 দলটাকে নতুন করে তৈরি করতে চায়, সেটা ক্রিকেট বোর্ডের বিষয়। কিন্তু আমি মনে করি যে 2টো ম্যাচ পরেই কারোর সম্পর্কে আপনি চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিয়ে নেওয়ার কোনো কিছু নাই। আর সাকিবের আপনি বডি ল্যাঙ্গুয়েজের কথা যেটি, দেখুন সাকিব কিন্তু সবসময় এরকমই। সাকিব একটু প্রোঅ্যাক্টিভ ক্রিকেটার, তিনি কিন্তু নিজেকে খুব একটা যে গুটিয়ে রাখেন তা কিন্তু না। তার কাছ থেকে আমার মনে হয় না যে তার বডি ল্যাঙ্গুয়েজটা তার অন্য কোনো ধরনের কোনো সমস্যা তৈরি করছে বা অন্য কোনো বিষয় হচ্ছে। এবং আমার কাছে মনে হচ্ছে যে সাকিব আল হাসান তার পরের ম্যাচেই আপনি ভালো পারফর্ম করবেন এবং পুরো দলটাই ভালো পারফর্ম করবে এবং ক্রিকেটে ফোকাস, মানে যে জায়গায় ফোকাস হতে হবে সেই জায়গাটা যেন ফোকাস হতে পারে। সো আশা করছি যে সাকিব আল হাসান পরের ম্যাচেই, যেটি একটু আগে বললাম, যে পরের ম্যাচেই সব প্রশ্নের জবাবটুকু দিয়ে দিতে পারেন। কায়সার ভাই, আমরাও আসলে আশা করছি সাকিব এবং পুরো বাংলাদেশ টিম হয়তো ভালো খেলবে। কায়সার ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে বিশ্বকাপ আপডেটে যুক্ত থাকার জন্য। কায়সার ভাই, আমরা আরেকটা কোয়েশ্চেন আপনার কাছে রাখতে চাচ্ছিলাম, ইফ ইউ অ্যালাউ। জি শিওর। কায়সার ভাই, আমি একটু নেদারল্যান্ডস এবং নেপালের ম্যাচ নিয়ে যেহেতু কথা বলছি, এবার বিশ্বকাপে পিচ নিয়েও অনেক কথা হচ্ছে। বোলিং পিচ হিসেবে খুব ভালো, কিন্তু ব্যাটিং পিচ হিসেবে খুব খারাপ, এমনটাই অনেকে বলছে। এবং সেই সাথে বাংলাদেশ টিমের ব্যাপারে আরেকটা কথা উঠছে যে যদি ব্যাটিং অর্ডারটা একটু চেঞ্জ করা যায়, টপ অর্ডারের ব্যাটারদের নিয়ে যেহেতু এত কন্ট্রোভার্সি হচ্ছে, আপনার কি মনে হয় যে ব্যাটিং লাইন আপে কি কোনো চেঞ্জ আনলে সেক্ষেত্রে বাংলাদেশ টিমের ভালো করার কোনো সম্ভাবনা আছে, যেহেতু যারা টপ অর্ডারে আছে তারা কন্টিনিউয়াসলি খারাপ খেলছে?
আমি আপনার পরের প্রশ্ন থেকে প্রথম উত্তরটা দিচ্ছি যে ব্যাটিং লাইন আপ দেখুন, মাত্র দুটো ম্যাচ খেলেছে বাংলাদেশ এখন পর্যন্ত বিশ্বকাপের মূল পর্বে। তার আগে আপনি এই যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলেন, ইন্ডিয়ার সাথে আপনি প্র্যাকটিস ম্যাচ খেলেছিলেন, কিন্তু মূল পর্বে এখন পর্যন্ত বাংলাদেশ দুটো ম্যাচ খেলেছে। শ্রীলঙ্কার সাথে ম্যাচে আমরা খুব মানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, খুব ভালো কম্পিটিশন দিয়েছে, সেখানে আমরা 2 উইকেটে ম্যাচটা জিতেছি। এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে আমরা কিন্তু ম্যাচ জয়ের কাছাকাছি ছিলাম, কিন্তু এত কাছে এসে কিন্তু ফিনিশিংটা আমরা দিতে পারিনি। সেটার কেন দিতে পারিনি সেটা কিন্তু আপনার টেকনিক্যাল অনেক কিছু কারণ রয়েছে, যেটি আমরা বললাম যে আপনি সেই সমস্যাটা খুঁজে বের করবেন বা টিম ম্যানেজমেন্ট খুঁজে বের করবে। তবে আমার কাছে মনে হয় না যে আপনি এই যে উইকেটে খেলা হচ্ছে সেই উইকেটে আপনি টপ অর্ডার ব্যাটারদেরকে নিচে নামিয়ে এনে মিডল অর্ডার ব্যাটারদেরকে দিয়ে উপরের দিকে ব্যাট করালে সেটার কোনো একটা সমাধান হতে পারে। এবং সেটা শুধুমাত্র 2 ম্যাচ পরে যখন আপনি এরকম অদল বদল করতে থাকবেন তখন কিন্তু আপনি দেখবেন যে ব্যাটারদেরকে নিয়ে অদল বদল করছেন তারাও হয়তো নতুন জায়গায় এসে ব্যাটিংটা ঠিক মতো করতে পারবেন না, অথবা নিচে থেকে যাদেরকে উপরে নিয়ে যাচ্ছেন তারাও হয়তো মনে করবেন যে সেট হতে তাদেরকে একটু সমস্যায় তারা পড়বেন। সবকিছু মিলে আমার মনে হয় যে এখনই প্যানিক বাটন প্রেস করার মতো পজিশনে কিন্তু বাংলাদেশ দল পৌঁছায়নি। আপনাকে যত সমস্যা হোক সেটা কিন্তু ধীরে সুস্থে সমাধানটুকু করতে হবে, এবং আপনি যে প্ল্যান নিয়ে খেলতে গিয়েছেন সেই প্ল্যানটাকে আপনাকে এক্সিকিউট করতে হবে। সো আমার মনে হয় যে এত দ্রুত কিন্তু আপনার এই মাত্র দুটো ম্যাচ দেখে ব্যাটিং অর্ডারে খুব বড় অদল বদল করার কোনো কিছু নেই। আর প্রথম প্রশ্ন ফিরি আপনার, সেটি হলো যে এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি সমালোচিত হচ্ছে কিন্তু আপনি সেখানকার উইকেট, বিশেষ করে আমেরিকার যুক্তরাষ্ট্রের উইকেট। যে উইকেটে খেলা হচ্ছে এখানে আপনি 100 রানও ঠিক মতো 100 রান করলেই মনে হচ্ছে যেন ম্যাচ জিতে যাবে। তো এটা কিন্তু আমি মনে করি না যে টি-20-র জন্য প্রপার কোনো উইকেট বা প্রপার কোনো একটা সিস্টেম হতে পারে। কারণ টি-20-তে আপনি লো স্কোরিং ম্যাচ হয়, আমরা দেখেছি যে লো স্কোরিং ম্যাচ 140-150 রানের ম্যাচও হয় বা 130 রানের ম্যাচ হয়, সেখানেও ম্যাচটা জমে। কিন্তু এখানে প্রবলেমটা হলো যে 100 রান বা 110 রান 120 রান করলে আপনি ম্যাচটা জিতে যাচ্ছেন, এবং পরে আপনার যখন প্রথমে যখন আপনি ব্যাটিং করতে নামছেন সেটা আপনার জন্য কিন্তু অনেক বড় একটা দুঃসহ ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। অর্থাৎ টস জয়টাই কিন্তু আপনার এখানে ম্যাচ জয়ের অন্যতম একটা অনুষঙ্গ হয়ে যাচ্ছে। এটি আমি মনে করি যে কোনো মতে প্রপার ক্রিকেটীয় সিস্টেমের সঙ্গে যায় না। সো এটাকে এখন তার ঠিক করার কোনো কিছু নেই, কারণ ম্যাক্সিমাম ম্যাচটুকু প্রায় 6টার মতো ম্যাচ এই আমেরিকায় হয়ে গিয়েছে, আর কয়েকটা ম্যাচ বোধহয় বাকি রয়েছে যেখানে বাংলাদেশের তো নেই, খেলার নেই, এবং বড় কোনো দলেরও তেমন কোনো আর ম্যাচগুলো নেই। তবে আইসিসি কে মনে রাখতে হবে যে বৈশ্বিক কোনো আসরে নিশ্চিতভাবে আপনি যখন বড় টুর্নামেন্ট আয়োজন করতে চাইবেন সেখানে কিন্তু এই ধরনের উইকেটে খেললে সেটা কখনোই মানে প্রপার ক্রিকেটীয় কোনো আমেজ বা উত্তেজনা বা আনন্দটুকু দেয় না। সো এই ধরনের উইকেটে যেন ওয়েস্ট ইন্ডিজে না আমরা পাই, সেই বিষয়টা এখন একটু দেখতে হবে। আমি আশা করছি যে ওয়েস্ট ইন্ডিজের উইকেটটা একটু স্লো উইকেট হবে, কোনো সন্দেহ নেই। কারণটা হলো যে ওয়েস্ট ইন্ডিজে এখন আপনার রেইনি সিজন চলছে, এই সময়টা এই বিশ্বকাপের আয়োজন কেন করা হলো সেটাও একটা দেখার বিষয়। সো সেখানেও উইকেট একটু স্লো বা টার্নিং উইকেট হবে, কিন্তু আপনি আমেরিকার মতো এইরকম উইকেট সাধারণত হবে না, সেই আশাটুকু আমরা করতেই পারি। থ্যাংক ইউ কায়সার ভাই আমাদের সাথে আজকে বিশ্বকাপ আপডেটে যুক্ত হওয়ার জন্য। আমরাও আসলে আশা করছি সুপার 8 সেমিফাইনাল ফাইনাল বাংলাদেশ পার করবে এবং উই আর অল হোপিং ফর দ্য বেস্ট। থ্যাংক ইউ কায়সার ভাই আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সুপার 8 নিশ্চিতের লক্ষ্যে রাতে মুখোমুখি হবে ভারত ও যুক্তরাষ্ট্র। নিজেদের প্রথম 2 ম্যাচ জিতে দারুণ ছন্দে 2 দল। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে ম্যাচ শুরু রাত 8:30টায়। রাফিউল ইসলাম রাতুলের ম্যাচ প্রিভিউ। টি-20 বিশ্বকাপে অন্যতম শক্তিশালী দল ভারত। গেল 2 ম্যাচে আয়ারল্যান্ড এবং কানাডার বিপক্ষে জয় দিয়ে নিজেদের প্রমাণ করেছেন রোহিত শর্মার দল। সুপার 8-এর লড়াইয়ে জায়গা করে নিতে নিজেদের তৃতীয় ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামবে তারা। ভারতের বোলিং লাইন আপে বেশ ছন্দে আছেন জাসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ ও রবীন্দ্র জাদেজারা। পাকিস্তানের বিপক্ষে নিজেদের মেলে ধরেছিলেন তারা। 120 রানের লো স্কোরিং ম্যাচে তাদের ভূমিকায় কোণঠাসা হয় বাবর আজম ও রিজওয়ানরা। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টিতে আবারও নিজেদের প্রমাণ করার সুযোগ থাকবে বোলারদের সামনে। বোলারদের এমন ধারাবাহিক পারফরম্যান্সের আশায় বাড়তি নজর থাকবে টিম ম্যানেজমেন্টের। অন্যদিকে একের পর এক চমক দিয়েই যাচ্ছেন যুক্তরাষ্ট্র। প্রতিপক্ষের বিরুদ্ধে নিজেদের মাঠে দখলদারিত্ব দেখাচ্ছেন বিশ্বকাপে প্রথমবার জায়গা পাওয়া যুক্তরাষ্ট্র। গেল 2 ম্যাচে কানাডা ও পাকিস্তানের বিপক্ষে জয় নিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছেন মোনাক পাটেলের দল। যুক্তরাষ্ট্রের ব্যাটিংয়ের বড় ভরসা অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স ও দলের অধিনায়ক মোনাক পাটেল। তাদের ব্যাটিংয়ের দুর্দান্ত ফর্মের কারণে 2 ম্যাচেই জয় পেয়েছে যুক্তরাষ্ট্র। ভারতের বিপক্ষেও তাদের ব্যাটে রান আশা করবেন ক্রিকেট প্রেমীরা।
নাসাউ কাউন্টি স্টেডিয়াম নিয়ে শুরুতে সবার আলাদা একটা ঝোঁক থাকলেও খুব একটা ভালো ফলাফল পাচ্ছেন না ক্রিকেটাররা। ভারত যুক্তরাষ্ট্রের ম্যাচে জয় কার দিকে মোড় দেয় তা শুধু সময়ের অপেক্ষা। রাফিউল ইসলাম রাতুল, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। সি গ্রুপের ম্যাচে আগামীকাল ভোরে নামবে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ড। ব্রায়ান লারা ক্রিকেট একাডেমির মাঠে বাংলাদেশ সময় সকাল 6:30টায় মাঠে নামবে দুই দল। গ্রুপ পর্বের ম্যাচে 2 জয় দিয়ে এগিয়ে আছে রভমান পাওয়েলের দল। অন্যদিকে এক ম্যাচ হারের পর নিজেদের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামবে কেন উইলিয়ামসনের দল। আফরিন মোয়ের ম্যাচ প্রিভিউ। পাপুয়া নিউগিনি ও উগান্ডার বিপক্ষে দাপুটে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ শক্তিশালী নিউজিল্যান্ড। গত 2 ম্যাচের জয় বাড়তি আত্মবিশ্বাস দেবে রভম্যান পাওয়েলদের। জয় দিয়ে নিজেদের সুপার 8 নিশ্চিত করার লক্ষ্যে খেলবেন ক্যারিবীয়রা। ব্যাটিংয়ে দুর্দান্ত ছন্দে আছেন ওপেনার ব্র্যান্ডন কিং, রোস্টেন চেইস ও নিকোলাস পুরানরা। অলরাউন্ড পারফরমেন্সে দলের জয়ে বড় ভূমিকা রাখতে পারেন আদ্রে রাসেল। এই ম্যাচেও তাদের ব্যাটের দিকে তাকিয়ে থাকবে টিম ম্যানেজমেন্ট। বোলিংয়ে আগের ম্যাচেই 5 উইকেট নেন আকিল হোসেন, আলজারি জোসেফ ও রোমারিও শেফার্ডরা। পাপুয়া নিউগিনিকে অল্প রানেই বেঁধে ফেলেন তারা। আর প্রতিপক্ষ উগান্ডাকেও মাত্র 39 রানে করেন অল আউট। এই ম্যাচেও নিউজিল্যান্ডের ব্যাটারদের দ্রুত সাজঘরে ফেরাতে চাইবেন ক্যারিবীয় বোলাররা। অন্যদিকে বড় হার দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছে নিউজিল্যান্ড। আফগানিস্তানের বিপক্ষে 160 রানের টার্গেটে মাত্র 75 রানেই গুটিয়ে যায় কিউইরা। আর এই ম্যাচে বাড়তি চাপে থাকবেন টপ অর্ডার ব্যাটাররা। নিজেদের প্রথম ম্যাচে নিজেদের প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন দলের নামকরা বোলার ম্যাট হেনরি ও মাইকেল ব্রেসওয়েলরা। ট্রেন্ট বোল্ট 2 উইকেট শিকার করলেও বাকি বোলারদের খরচে বোলিংয়ে বিশাল সংগ্রহ তুলে ফেলেন প্রতিপক্ষ আফগানিস্তান। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের অল্প রানে থামাতে চাইবেন তারা। ব্রায়ান লারা ক্রিকেট একাডেমিতে নিজেদের আবার প্রমাণের সুযোগ থাকবে বিশ্বকাপ প্রত্যাশী নিউজিল্যান্ডের। আর জয় নিয়ে সুপার 8 নিশ্চিতের লক্ষ্য ওয়েস্ট ইন্ডিজের। আফরিন মৌ, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড। তাদের হাতে রয়েছে আর 2টি ম্যাচ। এখন সুপার 8-এ যেতে হলে শুধু এই 2 ম্যাচে জিতলেই হবে না, মেলাতে হবে অনেক সমীকরণও। তবে সবকিছু পেছনে ফেলে 2 ম্যাচেই জয় তুলে নিতে চান অধিনায়ক জস বাটলার। আর রান রেট বাড়াতে হলে সেটা ভালো খেলেই আদায় করে নিতে হবে বলে মনে করেন তিনি। আরও জানাচ্ছেন মাহমুদ হাসান। স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে মাত্র 1 পয়েন্ট নিয়ে বি গ্রুপের 4-এ আছে ইংল্যান্ড। ওমান এবং নামিবিয়ার বিপক্ষে 2টি ম্যাচ হাতে রয়েছে তাদের। আর 2টি ম্যাচেই জয়ের পাশাপাশি রান রেটও বাড়িয়ে নিতে চায় বাটলার। আমার মনে হয় বিষয়টা বেশ পরিষ্কার যে আমাদের কি করা উচিত এবং কিভাবে খেলা উচিত। সর্বপ্রথম আমাদের ওমানের বিপক্ষে ম্যাচটি জিততেই হবে পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ তৈরি করতে হলে। আর আমরা যদি এমন অবস্থানে যেতে পারি যেখানে আমরা আমাদের নেট রান রেটের প্রভাব ফেলতে পারবো, তাহলে অবশ্যই আমাদের তা করতে হবে। ভালো স্কিল এবং পরিকল্পনা থাকলেও অনেক সময় তা সফল হয় না বলে মন্তব্য করেন ইংলিশ ক্যাপ্টেন। এছাড়া সামনে আরও ভালো প্রস্তুতি এবং সেরা দল নিয়ে সুযোগ কাজে লাগাতে চান তিনি। মাঝে মাঝে আমরা যে পরিকল্পনা করেছি সেটা কাজে আসে না, কিন্তু প্রত্যেকবারই আমরা ম্যাচের জন্য সেরা একাদশ তৈরির জন্য কাজ করি। আমরা আমাদের সব পরিকল্পনা বিবেচনায় রাখবো, ভালোমতো অনুশীলন করব এবং এমন একটি দল বাছাই করব যেটা আমাদের সবচেয়ে ভালো সুযোগ তৈরি করে দিতে পারবে। সম্পূর্ণ উপেক্ষা করা সম্ভব না হলেও প্রয়োজনে দলকে মিডিয়া এবং বাইরের সবকিছু থেকে দূরে রাখার কথা বলেন এই ইংলিশ ব্যাটার। পাশাপাশি নিজেদের পারফরমেন্সে মনোযোগ দেয়াই তার লক্ষ্য। আমি মিডিয়া এবং বাহ্যিক কথাবার্তার চেয়ে আমার দলকে বেশি প্রাধান্য দেই, কিন্তু তা থেকেই যায় এগুলো আন্তর্জাতিক খেলার অংশ। আপনি যখন এই লেভেলে আসেন তখন আপনার এত সবকিছু সামাল দিতে পারতে হবে। আমরা আমাদের কাজ করছি, টেলিভিশনও তাদের কাজ করছে। আমাদের সম্পূর্ণ মনোযোগ অবশ্যই আমাদের পারফরমেন্সের উপর রাখতে হবে। মাহমুদ হাসান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার বিশ্বকাপ আপডেট, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। প্রতিদিন বিশ্বকাপ আপডেট নিয়ে হাজির হব আমরা। চোখ রাখুন দেশ টিভির পর্দায়।